স্কুলের দুজন শিক্ষক, ভজহরি স্যার আর নরহরি স্যার। ভজহরি স্যার বাংলার শিক্ষক আর নরহরি স্যার ইংলিশের শিক্ষক। এখন ওই স্কুলেরই ক্লাস 9-এর ছাত্র হচ্ছে হেমেন বোস। ওর বন্ধুরা হেমেনের হে আর বোসের বোটাকে নিয়ে সংক্ষেপে ওর নাম দিয়েছে হেবো। সুতরাং স্কুল শুদ্ধ সবাই, ছাত্র ছাত্রী থেকে শুরু করে টিচাররা ওকে হেবো বলেই ডাকে। এখন ভজহরি স্যার তিনি হচ্ছেন ইংরাজির শিক্ষক, ইংরাজি ভাষার শিক্ষক, আর নরহরি স্যার হচ্ছেন বাংলা ভাষার শিক্ষক। তাহলে একজন হচ্ছে আন্তর্জাতিক ভাষার শিক্ষক আর একজন মাতৃভাষার শিক্ষক, কিন্তু দুই শিক্ষকের মধ্যে কিন্তু সম্পর্ক মোটেই ভাষাভাষী সম্পর্ক ছিল না, ভাষা ভাষা সম্পর্ক ছিল না। নরহরি স্যার আর ভজহরি স্যারের সম্পর্ক ছিল হরিহর আত্মার মতো। এবং ওই ক্লাস 9-এর ক্লাসে ওই দুই স্যারের ক্লাস পরপরই কিন্তু থাকতো। অর্থাৎ প্রথমে ভজহরি স্যার ইংরাজি নিতেন আর নরহরি স্যার বাংলা নিতেন, পরপর দুটো পিরিয়ডে। এখন ভজহরি স্যারের ইংলিশ ক্লাসে হেবো প্রচণ্ডভাবে চেষ্টা করছে ইংলিশটা শেখার, এবং সে শেখার চেষ্টা করে, কিন্তু তার ইংলিশ স্টক অফ ওয়ার্ডস কিন্তু বেশি নেই। তাই ইংলিশের স্টক অফ ওয়ার্ডস না থাকার কারণে তার যেহেতু ইংলিশ বলার খুব শখ, তাই সে বাংলা কথাগুলোই ইংলিশের অ্যাকসেন্টে বলার চেষ্টা করে। যেমন হয়তো যে ভজহরি স্যার ইংলিশ ক্লাস নিচ্ছে, হেবো হয়তো এলো, এসে বলল, স্যার আমি কি ক্লাসের ভিতরে আসতে পারি স্যার, এইভাবে ইংলিশে বলার চেষ্টা করতো, মানে ইংলিশের টানে বলতো। সো আজকে কিন্তু আমি আপনার ট্রান্সলেশন খুব ভালো করেই শিখতে চাই স্যার। স্যার বললাম ঠিক আছে তাহলে শেখ। কিন্তু এই যে ওর ইংলিশের টানে বাংলা কথা বলার প্রবণতা, কিন্তু তার জন্য নরহরি স্যারের বাংলা ক্লাসে ওকে কিন্তু ব্যাপক সমস্যা এবং ব্যাপক মার খেতে হয়েছিল। তার আগে ইংলিশ ক্লাসটা হয়ে যায়। বলছে জুন মাস। দেখো এই বাক্যের মধ্যে সেভাবে কোনো সাবজেক্ট পাওয়া যাচ্ছে না। আমি ধরে নেবো সাবজেক্ট কি ধরে নেবো, ইট। আমি ধরে নেবো ইট, তাহলে এটা ছিল জুন মাস। তাহলে আমি কি লিখবো, ইট। পুরো ব্যাপারটাই না পাস্টে আছে, বুঝে যাবো যেটা পাস্টে আছে, তাই লিখবো ইট ওয়াজ দ্য মান্থ অফ জুন। এইভাবে লিখতে হয়, জুন মাস মান্থ অফ জুন, জানুয়ারি মাস দ্য মান্থ অফ জানুয়ারি। আর ইট ওয়াজ দ্য মান্থ অফ জুন এটা না লিখে তুমি যদি এরম লিখতে, দ্য মান্থ ওয়াজ জুন, দ্য মান্থ ওয়াজ জুন, মাসটা ছিল জুন, তাতেও কিন্তু অসুবিধে নেই। তবে এইভাবে লিখলে ভালো দেখায়, ইট ওয়াজ দ্য মান্থ অফ জুন। পরের বাক্য, তাহলে জুন মাস হয়ে গেল। পরের বাক্যে আবহাওয়া ছিল তীক্ষ্ণ গরম, তাহলে তীক্ষ্ণ গরম ছিল, এই ছিলটা হচ্ছে ভার, এই ছিলটা ভার। কে ছিল, আবহাওয়া, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আবহাওয়া ছিল, আবহাওয়ার কিছু ছিল বলছে না, আবহাওয়া নিজে কেমন ছিল, আবহাওয়ার ক্যারেক্টারটা কেমন ছিল, তীক্ষ্ণ গরম। তাহলে এইটা সাবজেক্ট, আমি জানি নিয়ম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো আমি প্রথমে লিখলাম কি, দ্য ওয়েদার, অর্থাৎ সাবজেক্টটা বসালাম, ঠিক আছে, সাবজেক্ট বসিয়ে দিলাম দ্য ওয়েদার, কেটে গেল কোনটা, আবহাওয়া। তারপরে ছিল, এই ছিল অর্থে খবরদার যেন হ্যাড না হয়, তার নিজের ওয়েদারের কোয়ালিটি বোঝাচ্ছে যে ওয়েদারটা কেমন ছিল, সেই জন্য কি ভার্ব আসবে, ওয়াজ। তো ওয়াজ বা ওয়ার দুটোই হতে পারে ছিল অর্থে, কিন্তু ওয়েদার থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে, ওয়াজ। দ্য ওয়েদার ওয়াজ তীক্ষ্ণ গরম। গরম হচ্ছে হট, কেমন গরম না, তীক্ষ্ণ গরম, ভেরি হট। এখানে হটটা কিন্তু এই ওয়েদারকে বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটাকে বলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আবার এই হটটা যদি ওয়েদারের আগে থাকতো, দা হট ওয়েদার, তখনও হটটা অ্যাডজেক্টিভ হতো, কিন্তু তখন সেটা হতো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর এটা হবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দ্য ওয়েদার ওয়াজ ভেরি হট, হটটা যদি তোমার হয় অ্যাডজেক্টিভ, তাহলে এই ভেরিটা কাজ করছে কি, অ্যাডভার্ব। কেন, এটা এই অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করছে, কেমন হট না, খুব হট। তাহলে এই বাক্যটা হয়ে গেল, দ্য ওয়েদার ওয়াজ দিলাম, ছিল, ভেরি তীক্ষ্ণ, আর হট, মিটে গেল। পরের বাক্যে দেখো, কিন্তু তা খুব শীঘ্রই ঠান্ডা হয়ে গিয়েছিল। এই তা, তাহলে ঠান্ডা হয়েছিল, দেখো হয়েছিল, হয়েছিল এটা পাস্ট ইনডেফিনাইট, তাই তো, কি হয়েছিল, তা।
এখানে তা বলতে কি ওই ওয়েদারটাকে বোঝাচ্ছে, তাহলে কি লিখবো কিন্তু। প্রথমেই আমি কিন্তুর জন্য কি দেবো, দেখো কিন্তু, কিন্তু বলতে এখানে আমি দিয়েছি বাটও দিতে পারি, কিন্তু আমি এখানে দিয়েছি কি সুন। সুন মানে কি, কিন্তু বলতে খুব শীঘ্রই। ইট বিকেম কুল, এই আমি এখানে ইটের জায়গায় তোমরা ইচ্ছা করলে লিখতে পারে সুন, বা লিখতে পারো বাট, বাটও লিখতে পারতে, বাট এখানে ইটের জায়গায় তুমি ইচ্ছা করলেই লিখতে পারতে বাট দ্য ওয়েদার বিকেম কুল। কেন বিকেম হলো, কারণ হয়েছিল, হয়ে গিয়েছিল, এই যে হয়ে গিয়েছিল, এই হয়ে যাওয়া কোনো কিছু হওয়া ইংরেজি কি বিকাম, তাহলে বিকামের পাস্ট ফর্ম হবে বিকেম, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট। কে হয়ে গিয়েছিল, তা, তা বলতে কোনটা ওয়েদারটা, তাহলে আমি বললাম কিন্তু বাট বা সুন, তা, তা বলতে ওয়েদারের বিকল্প হিসেবে এখানে আমি প্রোনাউন কি দিয়েছি ইট। তারপরে এলো ভার্ব, ভার্ব হচ্ছে কি হয়ে গিয়েছিল, কি হয়ে গিয়েছিল খুব শীঘ্রই ঠান্ডা হয়ে গিয়েছিল, এই যে শীঘ্রই, এই শীঘ্রই জন্যই আমি এখানে কি দিয়েছিলাম সুন, তাই তো, তাহলে আমি শীঘ্রই জন্য এখানে সামনে কি দিয়েছিলাম সুন, সুন ইট বিকেম কুল, খুব শীঘ্রই এটা কি হয়ে গেল ঠান্ডা হয়ে গেল, তাহলে সুন ইট বিকেম কুল। এই যে খুব আছে, খুবের জন্য আমি এখানে দিতে পারি ইট বিকেম ভেরি কুল, এটা আমি দিতেই পারি, আমার মিস হয়ে গিয়েছিল, এই খুবটাকে বোঝানোর জন্য কি দেবো ভেরি, এখানে যেমন ছিল ভেরি হট, এখানে কি গুলো ভেরি কুল, অর্থাৎ বাট সুন ইট বিকেম, আমি বাটটাই রাখবো, বাট, বাট সুন ইট বিকেম ভেরি কুল, বা বলতে পারি বাট ইট বিকেম ভেরি কুল সুন, বা বাট ইট বিকেম সুন ভেরি কুল, সুনটাকে যে কোনো এক জায়গায় রাখলেই হবে, আমি সামনে লিখেছি বাট সুন ইট বিকেম ভেরি কুল, পুরো শব্দগুলো কভার হয়ে গেল। তখন মেঘ গোটা আকাশকে ছেয়ে ফেললো, এই যে ছেয়ে ফেললো মানে বুঝতে হবে ছেয়ে ফেলেছিল, প্রশ্ন করো ভাবকে, কে ছেয়ে ফেলেছে, মেঘ এটা সাবজেক্ট, আর কাকে ছেয়ে ফেলেছে, গোটা আকাশকে, গোটা আকাশকে, তাই তো, তাহলে আমি প্রথমে এখানে তখন ইংরেজির জন্য কি দেবো দেন, হয়ে গেল দেন, সাবজেক্ট দেবো কি দ্য ক্লাউড, হয়ে গেল মেঘ, এবার সাবজেক্টের পরে কি হবে ভার্ব, তুমি জানবে যে আকাশকে কভার কে করেছিল, ওই মেঘটাই তো কভার করেছিল আকাশকে, তাই জন্য এইখানে দ্য ক্লাউডের পরে কি দিতে হবে কভার, কভারের ভার্বের 2 নম্বর কভার, কাকে কভার করেছে গোটা আকাশকে, দ্য স্কাই, তুমি এখানে লিখতে পারো দ্য স্কাই মানে সমগ্র আকাশকে, এখানে লিখতে পারো এন্টায়ার, আমি লিখে দিচ্ছি ENTIRE, এন্টায়ার, এন্টায়ার মানে কি সমগ্র, টোটাল, টোটাল স্কাইটাকে কভার করেছিল, এটাই কিন্তু বুঝবে যে কভার কে করেছে ক্লাউড, তাই এটা অ্যাক্টিভে আছে। তোমার যদি মনে হতো দ্য স্কাইকে তুমি কোথায় আনবে সামনে, তাহলে স্কাই তো কভার করেনি, স্কাই মেঘের দ্বারা কভার হয়েছিল, তুমি ইচ্ছা করলে দ্য এন্টায়ার স্কাই, এই যে এন্টায়ার মানে কি, এন্টায়ার মানে কি বলতো, এই যে লেখা রয়েছে না যে গোটা আকাশ, তাহলে দ্য এন্টায়ার স্কাইটাকে আগে আনতেই পারো, দেন দ্য এন্টায়ার স্কাই, পাস্ট ইনডেফিনিট তখন প্যাসিভ করতে হতো, কারণ আকাশ কাউকে কভার করেনি, আকাশ মেঘের দ্বারা কভার হয়েছিল, তখন লিখতে হতো দেন দ্য এন্টায়ার স্কাই ওয়াজ কভার্ড উইথ দ্য ক্লাউড, ঠিক আছে, কিন্তু আমি এটা ক্লাউডকে আগে রেখেছি যেহেতু, আর কভার করার কাজটা যেহেতু ক্লাউডই করছে, তাহলে আমার আর প্যাসিভ করার দরকার নেই, জাস্ট কভারের পাস্ট ফর্ম দিয়ে দেবো, এটা হয়ে গেল। গোটা আকাশকে কি ছেয়ে ফেললো, গোটা আকাশকে ছেয়ে ফেললো, ছেয়ে ফেলা মানে কি কভার করে ফেললো, ক্রমশ তা ঘন ও কালো হয়ে উঠলো, এই হয়ে উঠলো মানে ধরে নিতে হবে হয়েছিল, হয়ে উঠলো মানে কি হয়েছিল, এটাও পাস্ট ইনডেফিনিট, এই যে এই কার রয়েছে হয়েছিল, কে হয়েছিল তা, তা বলতে এখানে কোনটাকে বলছে জানো, ওই মেঘ, মেঘ আস্তে আস্তে ক্রমশ আস্তে আস্তে কি হলো ঘন এবং কালো হয়ে উঠলো, ঘন এবং কালো হয়ে উঠলো, তাহলে এই হয়ে ওঠা ইংরেজি কি বিকাম, এই যে দেখতে পাচ্ছ আমি লিখেছি বিকাম, কিন্তু তোমাকে বিকামে বিকেম দিতে হবে, কেন হয়ে উঠেছিল, এটা তো পাস্ট ইনডেফিনাইট, কে হয়ে উঠেছিল তা, তা বলতে কোনটা ক্লাউডকে, তুমি এখানে ক্লাউডও লিখতে পারতে, অথবা তার বদলে কি লিখলে ইট, কিন্তু তার আগে দেখো একটা অ্যাডভার্ব রয়েছে ক্রমশ, ধীরে ধীরে, আমি লিখবো গ্র্যাজুয়ালি অথবা স্লোলি, তোমার যেটা পছন্দ হবে, গ্র্যাজুয়ালি এন্ড স্লোলি, এবার বাক্য শুরু হবে কি দিয়ে সাবজেক্ট ইট, বা লিখতে পারো দ্য ক্লাউড, তারপরে V2, সাবজেক্টের পরে কি আসছে ভার্ব, বিকামের পাস্ট ফর্ম কি বিকেম, বিকেম কেমন হয়েছিল,
সেটা কেমন হয়েছিল, কি কেমন রূপ ধারণ করেছিল, না সেটা ঘন হয়েছিল, অর্থাৎ ঠিক এবং অ্যান্ড এবং কালো, মানে কি ডার্ক হয়েছিল, খুব মানে আকাশের মেঘ পুরো ঘন এবং কালো হয়ে উঠলো ধীরে ধীরে। তারপরে দেখো, যখন এই যে হোয়েন দিয়ে শুরু হচ্ছে, যখন আমি বিদ্যালয়ের জন্য রওনা দেই, রওনা দেই মানে কি, যখন আমি বিদ্যালয়ের জন্য রওনা দিয়েছিলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল। এই যে জিনিসটা দেখছো, যখন স্কুলের জন্য রওনা দিয়েছিলাম তখন বৃষ্টি শুরু হয়েছিল, এইটাকে বলে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই হোয়েন এর জন্য যখন দেবো, তাহলে আমি হোয়েন দিয়ে শুরু করব, এইটা শুরু হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। হোয়েন, বলো রওনা কে দিয়েছিল, আমি, তাহলে এটা সাবজেক্ট, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট হবে, তাহলে হোয়েন আই এইটা হবে কি, স্টার্ট। বুঝতে পারছো, হোয়েন আই রওনা দেই মানে কি, স্টার্ট মানে শুরু করা, স্টার্ট মানে শুরু করা, স্টার্টেড ফর স্কুল মানে কি, আমি স্কুলের জন্য রওনা দিয়েছিলাম, অর্থাৎ আমি আমার জার্নিটা স্টার্ট করেছিলাম কোন জায়গার উদ্দেশ্যে, স্কুলের জন্য আমি শুরু করেছিলাম। তার মানে কি, এটা এইভাবেই বলে, আমি স্কুলের জন্য রওনা দিয়েছিলাম। আমি যদি বলি আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আমি কি বলবো, আই স্টার্টেড ফর কলকাতা। আমি যদি বলি যে আমি বাজারের জন্য রওনা দিয়েছিলাম, আই স্টার্টেড ফর দ্য মার্কেট, এইভাবে হয়। তাহলে কি হবে, আই স্টার্টেড, এটা V2, কারণ রওনা দিয়েছিলাম পাস্ট ইনডেফিনিট। হোয়েন সাবজেক্ট হলো আই স্টার্টেড, আর বিদ্যালয়ের জন্য, এই জন্যটা কোথায় হবে, আগে হবে। তাহলে কি, ফর স্কুল বলে কিন্তু বাক্য শেষ হচ্ছে না, কারণ ওখানে কমা হবে, অ্যাডভার্বিয়াল ক্লজটা শেষ হলো, এবার মেইন ক্লজটা শুরু হবে। অর্থাৎ আমি যদি বলি যখন আমি বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, বলতে অর্থ সম্পূর্ণ হয় না, আরেকটি ক্লজ আনতে হবে, যেটাই হচ্ছে মেইন ক্লজ, যেটা না থাকলে এই সাবঅর্ডিনেট ক্লজের অর্থ কমপ্লিট হবে না। সেই মেইন ক্লজটা কি, তখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল। এই যে দেখছো এটা তখন, এই তখন ইংরেজি যে দেন, সেটা এখানে দিতে লাগবে না, এটা উজ্জ থাকবে, দেন নেই, লিখবো না, কিন্তু আমি বুঝবো ওখানে একটা কি আছে, দেন। দেন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল। এই বৃষ্টি শুরু হওয়া কি না, এই যে শুরু হয়েছিল, এটাও তো পাস্ট ইনডেফিনিট, এটাও তো পাস্ট ইনডেফিনিট। তাহলে স্টার্ট মানে শুরু হওয়া, বিগিন মানেও কি শুরু হওয়া, এবং এটা পাস্ট ইনডেফিনিট। সাধারণত বৃষ্টি শুরু হওয়া বা বৃষ্টি হওয়ার ক্ষেত্রে না আলাদা করে ইট একটা সাবজেক্ট আনতে হয়। তাই আমি কি বললাম, যে ইট মানে যখন কি বলছে, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল, তাহলে অর্থাৎ গুড়ি গুড়ি, আমি এটা পাস্ট ইনডেফিনিট বলছিলাম, আমি বলি এটাকে ধরে নেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এটা করে নেবে সুবিধা, নিজের সুবিধার জন্য এটা করে নেবে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তাহলে আমি লিখবো কি, পাস্ট কন্টিনিউয়াস লিখবো, ইট ওয়াজ ড্রিজলিং, ইট ওয়াজ ড্রিজলিং, অর্থাৎ ড্রিজলিং কথার মানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, আর এইটাকে ইট ধরে নিতে হবে। আর আগে যেটা বলেছিলাম গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল, তখন তুমি লিখতে পারতে, কিভাবে লিখতে পারতে, ইট স্টার্টেড, ইট স্টার্টেড, ইট স্টার্টেড drizzling, it started drizzling, এটাও লিখতে পারো, বা it started to drizzle, drizzle, তুমি যেটা ইচ্ছা লিখতে পারো। তাহলে it started drizzling বা it started to drizzle, বা তুমি সুবিধা মতো করে নিয়ে বলতে পারবে যে সেই সময় ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ হচ্ছিল ধরে নিলে হবে পাস্ট কন্টিনিউয়াস, তখন হবে it was drizzling, যেটা আমি লিখেছি। আর নইলে লিখবে it started drizzling বা it started to drizzle। তুমি একটু চেঞ্জ নিজের মতো করে নিতেই পারো, কোনো ব্যাপার না, একেবারে আক্ষরিক অর্থেই যে সেটাই লিখতে হবে এমন কোনো কিছু মানে নেই। তারপরে জোরে বৃষ্টি শুরু হয়েছিল, এই তারপরে ইংরেজি কি হবে, তারপরে ইংরেজি হবে দেন। তাহলে আমি প্রথমে দেনটা নিয়ে নেবো, শুরু হয়েছিল, এতক্ষণ ধরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, এবার জোরে বৃষ্টি শুরু হলো। এই জোরে বৃষ্টি শুরু হলো, এইটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, শুরু হয়েছিল। কে শুরু হয়েছিল, বৃষ্টি শুরু হয়েছিল, আর কেমন না জোরে। আমি কি বলছি, এই বৃষ্টির ক্ষেত্রে না সাবজেক্টটা রেইনটাকে না ধরে ইটটাকেই ধরার রীতি, সাধারণত সেটাই করা হয়। যেমন যদি বলি বৃষ্টি হচ্ছিল, তখন আমরা এইভাবে বলি বৃষ্টি হচ্ছিল, সাবজেক্ট তো বৃষ্টি, কিন্তু বৃষ্টিটাকেই রেইনটাকেই ভার করে ইটটাকে তখন সাবজেক্ট করা, কি করা, ইট ওয়াজ রেইনিং, এরকম বলা হয় না, কিন্তু রেইন ওয়াজ ফলিং না বলে কি বলা হয়, ইট ওয়াজ রেইনিং। ঠিক তেমনি এই বৃষ্টিটাকে আমরা এখানে কি করছি, সাবজেক্ট আলাদা করে কি ধরে নিচ্ছি, ইট। এবার এটা জোরে বৃষ্টি শুরু হয়েছিল,
তাহলে কি হবে ইট বিগ্যান, বা আমি বলতে পারি ইট স্টার্টেড, এটা শুরু হয়েছিল টু রেইন, ইট স্টার্টেড টু রেইন হেভিলি, অর্থাৎ খুব জোরে। তাহলে দেন ইট বিগ্যান শুরু হয়েছিল টু রেইন মানে কি বৃষ্টি হতে, হেভিলি অর্থাৎ খুব জোরে বৃষ্টি হতে শুরু করেছিল, অর্থাৎ খুব জোরে বৃষ্টি হওয়াটা শুরু হয়েছিল। বা অত দরকার নেই, তুমি সিম্পল করেই লিখতে পারো দেন দ্য রেইন, রেইনটাকে তুমি সাবজেক্ট করো, কোনো ব্যাপার না, এখন ইংলিশ অনেক লিবারাল, তুমি একটু নিজের মতো করে লিখতে পারো, জিনিসটা বোঝাতে পারলেই হবে। তুমি কি লিখবে দেন দ্য রেইন, রেইনটাকে সাবজেক্ট করো, এখানে আমি সাবজেক্ট করেছি ইটটাকে, আর এখানে রেইনটাকে কি করেছি ভার্ব, ইট স্টার্টেড বা ইট বিগ্যান টু রেইন হেভিলি, বা তুমি বলতে পারো দেন দ্য রেইন, রেইনটা কি নাও কোনো ব্যাপার না, দ্য রেইন বিগ্যান অথবা স্টার্টেড, দেন দ্য রেইন বিগ্যান অথবা স্টার্টেড, যেটা ইচ্ছা লিখবে, কারণ শুরু হয়েছিল, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট। এখানেও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল, পাস্ট ইনডেফিনিট ছিল, কিন্তু আমি ওটাকে পাস্ট কন্টিনিউয়াস করে নিলাম, যে যখন বেরিয়েছিলাম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। আবার সেটা যদি পাস্ট ইনডেফিনিটলি লিখতে চাচ্ছে, এটাও করা যেত, ইট স্টার্টেড ড্রিজলিং বা ইট স্টার্টেড টু ড্রিজল, ড্রিজল মানে ঝিরঝির করে বৃষ্টি হওয়া। তাহলে দেন দ্য রেইন স্টার্টেড শুরু হয়েছিল, বা বিগ্যান হেভিলি, অথবা লিখতে পারো টরেনশিয়ালি মানে খুব জোরে বা মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। এখানে তুমি নতুন কি কি শব্দ শিখলে, তুমি নতুন শব্দ শিখলে একটা হচ্ছে কি গ্র্যাজুয়ালি, অর্থাৎ ধীরে ধীরে, এটা একটা শব্দ জানলে। তারপরে এখানে একটা শব্দ জানলে এন্টায়ার, এন্টায়ার মানে কি সমগ্র, এটা জানলে। আর একটা তুমি জানলে কি, জানলে ড্রিজলিং মানে ঝিরঝির করে বৃষ্টি হওয়া, আর একটা কি জানলে টরেনশিয়ালি মানে মুষলধারে বৃষ্টি হওয়া। অর্থাৎ ড্রিজল মানে ঝিরঝির করে বৃষ্টি হওয়া, টরেনশিয়ালি মানে মুষলধারে বৃষ্টি হওয়া, এন্টায়ার মানে সমগ্র, আর একটা তুমি যেটা জানলে গ্রাজুয়ালি মানে ক্রমশ, অর্থাৎ স্টক অফ ওয়ার্ড বাড়লো। এইভাবে ভজহরি স্যার শেখানোর পরে জিজ্ঞেস করলো, হেবোকে জিজ্ঞেস করলো, কিরে হেবো তুই কি বুঝলি ট্রান্সলেশনটা? হেবো বললো ইয়েস স্যার আমি বুঝেছি। ইংরেজি স্যার, ভজহরি স্যার চলে গেলেন, পরের বাংলা ক্লাসে কে এলেন? নরহরি স্যার। নরহরি স্যার ক্লাস করতে করতে হেবোকে দাঁড় করিয়ে বলল, এই হেবো বলতো নাগ পঞ্চমীর বিপরীত শব্দ কি? নাগ পঞ্চমীর বিপরীত শব্দ কি? হেবো তো সব মানে ওর টেন্ডেন্সি হচ্ছে যে কোনো বাংলা শব্দকে ইংলিশের প্যাটার্নে, ইংলিশের অ্যাকসেন্টে, ইংলিশের টানেও বলতে চায়। তো নাগ পঞ্চমীকে ও নিজে মনে মনে বলল, আচ্ছা স্যার স্যার নাগ পঞ্চমী, তাই তো, নাগ পঞ্চমীর বিপরীত শব্দ বলতে হবে। এই নাগ পঞ্চমীকে ও উচ্চারণ করছে নাগ পঞ্চমী, অর্থাৎ নাগ পঞ্চমী, অর্থাৎ an imperative sentence, নাগ পঞ্চমী আমাকে পাঞ্চ করো, এইটুকু শিখেছিল ইম্পারেটিভ সেন্টেন্স। তাই তার বিপরীত শব্দ করলো, নাগ পঞ্চমীর বিপরীত শব্দ করলো নাগ, ডোন্ট পাঞ্চ মি। যেহেতু নাগ পঞ্চমীকে ও কায়দা করে ওর ইংলিশ প্যাটার্নে উচ্চারণ করেছে না, নাগ পঞ্চমী, তাই তার বিপরীত শব্দ যখনই সে বললো স্যার নাগ পঞ্চমীর বিপরীত শব্দ হচ্ছে স্যার নাগ, ডোন্ট পাঞ্চ মি। ব্যাস, তারপরে নরহরি স্যার একেবারে নরখাদকের মতো ঝাঁপিয়ে পড়লো হেবার উপরে এবং তার সারা শরীরে পাঞ্চ করলো। কিন্তু তোমরাও কিন্তু যদি ভালো করে ইংরেজি শেখো না, তাহলে যে কোনো ইন্টারভিউ বোর্ডে, যে কোনো জায়গায় যখন ইন্টারভিউ যারা নেবে, তোমার দুর্দান্ত ইংলিশ বচনের মাধ্যমে, তোমার ইংলিশ স্পিকিং এর মাধ্যমে তুমিও তাদেরকে এমন 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 ল্যাঙ্গুয়েজের, ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাঞ্চ করবে, তারাও বাধ্য হবে তোমাকে চাকরি দেওয়ার জন্য, তারা বাধ্য হবে। ইউ উইল গেট দ্য সাকসেস অ্যান্ড দেন ইউ উইল পাঞ্চ ইউর ফিস্ট ইন দ্য এয়ার, যে স্যার আমি পেরেছি, বিকজ যে কোনো সাকসেসের জন্য ভবিষ্যতে ইংলিশ ইজ ভেরি এসেনশিয়াল এবং তোমরা পারবে। অল দ্য বেস্ট। আমার এই চ্যানেল তোমরা জানো, এটা শুধু হেবই দেখে না, তোমরাও দেখো এই চ্যানেল, নাম ঘরে ঘরে ইংলিশ। শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, এগুলো বলতে হয়, আমি বললাম। ভালো থেকো। আর নতুন আমি ইউটিউব চ্যানেল করেছি, আমার অনেক দোষ ত্রুটি থাকতেই পারে, তোমরা নিজেই মনে করে সেগুলোকে জাস্ট কনসিডার করো। ভালো থেকো, টাটা।